গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো আছে, তো আমরা কয়েকটা কোয়েশ্চেন বাছাই করা কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করতে চলেছি। তো চলো, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে, একটা ট্রাপিজিয়ামের একটা অঙ্ক আছে। দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ 1792 সেমি স্কোয়ার and the perpendicular distance between its parallel sides is 28 semi. If the length of one of the parallel sides is 72 semi, then find the length of the other side. তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখানে আমাদের কি আছে, একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, ট্রাপিজিয়ামের আমাদের এরিয়া দেওয়া আছে, আর আর কি দেওয়া আছে, আর প্যারালাল সাইড যেগুলো সমান্তরাল বাহু, তার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে আরেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখো তো এটা কিভাবে সলভ করা যায়। চারটে অপশন আমাদের কাছে আছে। তাহলে প্রথমে আমাদের কিন্তু ট্রাপিজিয়াম জানতে হবে। ট্রাপিজিয়াম জিনিসটা কি? একটা চতুর্ভুজ, রাইট? কি হয়, যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাই না? তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে এখানে যদি এরিয়া দেওয়া আছে, এরিয়া কত দেওয়া আছে? 1792। চলো আমি পেন দিয়ে করে দেখাচ্ছি। এখানে আমার এরিয়া দেওয়া আছে হচ্ছে 1792, আর একটা হাইট মানে প্যারালাল প্যারালাল বাহুর মধ্যে যে ডিস্টেন্স, দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ইটস প্যারালাল সাইডস, এটার মানে হচ্ছে উচ্চতা। বুঝতে পারছো? এটার মানে হচ্ছে আমার উচ্চতা। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 72, আর একটা বাহুর দৈর্ঘ্য আমার কত হবে, এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমাদের ট্রাপিজিয়ামের এরিয়া কি ছিল? আমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ছিল, তুমি যদি দেখো আমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটাই আমাদের ফর্মুলা ছিল। তাহলে যদি আমি এরিয়া দেখি, তাহলে কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে, একটা তো দেওয়া আছে আর একটা দেওয়া নেই, তাই না? তাহলে একটা হচ্ছে 72 72, আর একটা তুমি এক্স ধরে নিতে পারো, ইন্টু উচ্চতা। উচ্চতা এখানে কত দেওয়া আছে? 14। 28 মানে হচ্ছে, সরি 28 দেওয়া আছে, 28। তাহলে এখানে তুমি কি পেলে, দুই দিয়ে যদি কাটো তাহলে এটা হয়ে যাবে 14। তাহলে 72 প্লাস এক্স ইন্টু 14, মানে 14 ইন্টু 72 প্লাস, পেনটা লেখাও হচ্ছে না, ঠিক আছে? এটা আর এটা এই কোশ্চেনে কি দেওয়া আছে, এটাই কোশ্চেনে দেওয়া আছে 1792। তাহলে এটা সমান সমান কি হবে? 1792। তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে? এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে চলো, 14 ইন্টু এক্স প্লাস 72 ইকুয়াল টু 1792। পেনটা ঠিকঠাক লেখা উঠছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, তাহলে এক্স প্লাস 72 হয়ে যাবে হচ্ছে কি তোমার 14 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দেই, 1792 বাই 14 হয়ে যাবে তোমার 14 14 37 39 28 112 8 112। দেখো তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, 128 মাইনাস 72, তাহলে হয়ে যাবে হচ্ছে 56। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? একদম ইজি ছিল, কিছুই না, তুমি যদি জাস্ট খালি ফর্মুলাটা জানো, যে আমার ফর্মুলাটা কি আছে, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি হাইট, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা ট্রাপিজিয়ামে। তাহলে এরিয়া সমান সমান এরিয়া করে দেবো। তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য আমি জানি না যেটা, সেটাকে এক্স ধরে নিলাম, তাই না? তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 56। তাহলে আমাদের কিন্তু অপশন থেকে 56টাই আমাদের চুজ করতে হবে। 56 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমাদের নেক্সট অঙ্কটা দেখছি। হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ এ কোয়ার্টার সার্কেল হ্যাভিং এ রেডিয়াস অফ 10 সেমি। তাহলে আমাদের কোয়ার্টার সার্কেল, আমরা সার্কেল তো জানি, কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ। তাহলে মনে করো জিনিসটা এরকম আছে, এটাকে যদি 4 ভাগে ভাগ করি,
তাহলে এই যে কোনো একটা পার্টের ক্ষেত্রফল বার করতে হবে কোয়ার্টার সার্কেল, তার রেডিয়াস হচ্ছে 10 সেমি। তাহলে রেডিয়াস 10 সেমি মানে এই রেডিয়াসটা 10 সেমি। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বার করতে হবে, আমি যদি পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে পারি তাহলে তাকে 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমি এইটুকু এরিয়া, আচ্ছা এরিয়া বলেনি, হোয়াট উইল বি দ্য পেরিমিটার, সরি পেরিমিটার অফ দ্য কোয়ার্টার সার্কেল। তাহলে পেরিমিটার কি হবে বলো তো, পেরিমিটার বলতে হচ্ছে এই কোয়ার্টার সার্কেলটা মানে কি এরকম এরকম এরকম। তাহলে আমি দেখো পুরো বৃত্তের যদি আমি সার্কামফারেন্স বার করতে পারি তার 4/1 হবে, মানে এইটুকু পার্ট হবে। দেন বৃত্তের রেডিয়াসটাকে দুবার যোগ করে দেবো, এটা প্লাস। কনসেপ্ট বুঝতে পেরেছো? কনসেপ্ট যদি বোঝো একদম ইজি। তাহলে এখানে আমার বৃত্তের সার্কামফারেন্স মানে পরিধি, পরিধি কি হয় পাই, কি হয় 2 পাই আর, তাই তো 2 পাই আর। তাহলে এইটুকু পার্টের কি হবে 2 পাই আর/4 হয়ে যাবে, তাই না? এই যে একটা পার্ট, দুটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট মিলে 2 পাই আর, 2 পাই আর/4 হয়ে গেল। প্লাস কি হবে এই যে একটা আর এই যে একটা আর 2 আর, ক্লিয়ার? মানে 2 × 10 20 হবে। ঠিক আছে, আর এদিকে আর এর ভ্যালু বসিয়ে দাও, যা হবে তাই আনসার হবে। তাহলে আমি এখানে বসিয়ে দিই 2 × 5 মানে 22/7, 5 মানে 22 × 10 প্লাস 2 আর মানে 20, 10 10 20, তাই না? এবার তুমি যদি এখানে দেখো 2 × 22/7 2 পাই আর/4 ছিল, তাই তো? তাহলে এখানে একটা 4 হবে, বুঝতে পারছো? 4 হবে। তাহলে এবার যদি কাটো এটাকে, 2 দিয়ে কাটলে 2 কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে 11, এবার 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 11, তাহলে হচ্ছে 110/7। তাহলে কত হচ্ছে 4 থেকে 7, 4 শূন্য 40, 8 7 35, 50, 8 7 49, 7 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে? তার সঙ্গে 20 যোগ হবে, 35.7 অ্যাপ্রক্সিমেট যদি হবে। দেখো তো আমাদের অপশানে আছে কিনা, দেখো আমাদের অপশানে কিন্তু 35.7 আছে, ঠিক আছে? তাহলে কিছুই না, তুমি যদি বৃত্তের পরিধি জানো তাহলে বৃত্তের পরিধি 4/1 বার করবে আর দুটো রেডিয়াস যোগ করে দেবে, তাহলে হচ্ছে আমার এই কোয়ার্টারের কি বেরিয়ে যাবে, পরিধি বেরিয়ে যাবে, ঠিক আছে? একদম easy। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে, দ্য মিন অফ দ্য অবজারভেশনস 29, 36, 21, 18, 7, 19 কে কে। এই যে অবজারভেশন গুলো আছে, দুটো কেও আছে এখানে, ঠিক আছে? এই অবজারভেশন গুলোর মিন হচ্ছে তোমার 21.25, 21.25, আর মোড অফ দিস অবজারভেশন ইজ 29। তাহলে মিন আর মোডের অঙ্ক, তাহলে আমি ফার্স্ট মিন, মিন হচ্ছে জাস্ট নাথিং বাট অ্যাভারেজ। শুধুমাত্র তুমি অ্যাভারেজ যদি করে দাও তাহলে এটাকে মিন পাবে। তার মানে আমি যদি এটাকে করি 29 প্লাস 36 প্লাস 21 প্লাস 18 প্লাস 7 সরি প্লাস 19 প্লাস কে প্লাস কে, দুটো কে আছে আমার, তাই না? এই পুরোটাকে অ্যাভারেজ বার করতে গেলে কি হবে, ভাগ করতে লাগে কত দিয়ে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ছটা ছটা আটটা, টোটাল 8টা আছে তো, 29 36 21 18, পেনটা আমার ডিস্টার্ব করছে, যাই হোক চলো 18, তারপর হচ্ছে 7 প্লাস 19 প্লাস কে, ঠিক আছে? দুটো প্লাস হয়ে গেল, একটা প্লাস ছেড়ে দিলাম। তাহলে এটাকে আমি কয়টা অবজারভেশন, 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে আমাকে কিন্তু সিম্পলি ভাগ করতে হবে। ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ইকুয়াল টু 21.25, মানে এটার ভ্যালু হয়ে যাবে 21.25। তাহলে এখান থেকে তোমরা কে এর ভ্যালু বার করতে পারবে, ইয়েস অর নো? ইয়েস, কে এর ভ্যালু বার করবো, তা তো হয়ে গেল, কে এর ভ্যালুটা হয়ে গেল। এবার পি এর ভ্যালু বার করবে, পি হচ্ছে এগুলোর কি বলছে, এগুলোর 29 22 15 15 22 18 21, পি পি ইজ 29। তাহলে মোড হচ্ছে যেটা বেশিবার রিপিট হচ্ছে। আচ্ছা এখানে বেশিবার কি রিপিট হচ্ছে দেখো তো, বেশিবার রিপিট হচ্ছে কি 29 বলেই দেওয়া আছে, তাহলে বেশিবার নিশ্চয়ই 29টা রিপিট হবে। তাহলে দেখো 15 দুবার রিপিট হয়েছে, 29 এখানে একবার, তো নিশ্চয়ই এই দুটো 29ই হবে পি এর ভ্যালু, বুঝতে পেরেছো?
এই দুটো 29 হলেই এই পুরো রাশিটার মোট 29 হবে, কারণ মোট মানে হচ্ছে যেটা বেশি বার ফ্রিকোয়েন্ট হয়, যেটা বেশি বার শো করে। তাহলে এখানে 29 শো করবে, বেশি বার বলাই আছে, তাই নিশ্চয়ই পি এর ভ্যালুটা 29ই হবে, কারণ 29 যদি পিটা না হয় তাহলে তো মোট 29 হতে পারে না, রাইট? কারণ 15 দুবার আছে, তাই নিশ্চয়ই 22ও দুইবার আছে, তাহলে নিশ্চয়ই 29টা বেশি বার আছে, তাহলে মিনিমাম 3 বার থাকতে হবে, তাহলে পি যে আছে পি এর ভ্যালু হয়ে যাবে 29 29। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে ভেরি ক্লিয়ার, পি ইকুয়াল টু 29। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কনফিউজ হয়ে যায়। তাহলে পি এর ভ্যালু জানি, আর এখান থেকে আমি কে এর ভ্যালু বার করব। এবার পি আর কে এর ভ্যালু বার করলে আমার হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা কে এর ভ্যালুটা বার করে নেই, তারপরে হচ্ছে 29 থেকে পি এর ভ্যালু কে এর ভ্যালুটা বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কে এর ভ্যালুটা দেখি কত কত আসছে। 29 প্লাস 36 প্লাস 18 প্লাস 7 প্লাস 19 প্লাস কে বাই 8, তাই তো? যোগ করো তো দেখি কত হয়। এটা যদি যোগ করি 29 প্লাস 36, 29 36 21 18 7 কে আর কে টু কে হয়ে যাবে, যদি যোগ করি হচ্ছে 9 15 16 25 25 7 32 29 36 21 18 একটা 19 বাদ গেছে, তাই তো? আরেকটা 19 হবে। আচ্ছা 19টাকে উপরে লিখে দিই, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তো 24 25 25 আর 29 40 শূন্য, তো 4 আর 7 3 10 12 13। দেখো 130 আসে তোমাদের, 130 আসে কি 130 প্লাস 2 এই জিনিসটা। তাহলে 130 প্লাস 2 কে, এটার ভ্যালু হয়ে যাবে কত বলো তো? 21 দশমিক, এটা বাই 8 হবে, ইকুয়াল টু 21.25। ঠিক আছে? তাহলে 130 প্লাস 2 কে হচ্ছে, এটাকে 8 দিয়ে তোমার গুণ করতে হবে। 8 দিয়ে যদি গুণ করো কত হয়? 8.25 হচ্ছে 4 4 দুটো 4 হবে, মানে 2 হবে। 8 একে 8 আর 2 16, 168 প্লাস 2 170, তাই তো? 170 হচ্ছে গুণ করলে 130 প্লাস 2 কে। পেনটা আমার বড় ডিস্টার্ব করছে। আচ্ছা তাহলে 2 এর ভ্যালু কত হবে বলো তো? 170 থেকে 130 বিয়োগ করলে হচ্ছে 40, তাহলে কে এর ভ্যালু হয়ে যাবে 20। বুঝতে পেরেছো? তাহলে কে এর ভ্যালু 20 বেরিয়ে গেলাম, এদিকে পি এর ভ্যালু 29 হয়ে গেল, তাহলে আমার পি মাইনাস কে কত হবে? 9 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি, শুধু মিন আর মোড জিনিসটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কে সেম অঙ্ক নাকি? আচ্ছা চলো, এটা সেম রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, চলো স্কিপ করে দাও। এবিসিডি একটা রেক্টেঙ্গেল উইথ এবি ইকুয়াল টু 10 সেমি। তাহলে আমার কি দেওয়া আছে? এবিসিডি হচ্ছে একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, যার কি এবি গুলো 10 সেমি অ্যান্ড বিসি ইকুয়াল টু 8 সেমি। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল টাচিং দ্য থ্রি সাইডস অফ এবি। আচ্ছা, এবিসিডির ভিতরে একটা সার্কেল আছে যার সেন্টারটা হচ্ছে ও, ঠিক আছে? ওটা টাচ করবে এবি বিসি আর সিডি কে। দ্য রেক্টেঙ্গেল এবিসিডি, হ্যাঁ, ফাইন্ড দ্য এরিয়া অফ ও বিসি। আচ্ছা, এটা চিত্রটা আঁকলে তোমরা বুঝে যাবে, চিত্রটা দেখো এক্স্যাক্টলি এরকম হবে। তোমরা যদি কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটার সঙ্গে চিত্রটা দেখো, এক্স্যাক্টলি এরকম হবে। কি আছে? এবিসিডি একটা রেক্টেঙ্গেল, ফাইন। এবি 10 সেমি, সেটাও ফাইন, এবি কে 10 ধরে নাও। বিস, তাহলে সিডিও 10 হয়ে যাবে, রেক্টেঙ্গেলের অপোজিট বাহুগুলো সমান হয়। আর হচ্ছে বিসি আর এডি হচ্ছে 8 সেমি করে। তাহলে দেখো এখানে বিসি এডি 8 সেমি করা হচ্ছে, তাহলে বৃত্তটা হচ্ছে ঠিক এরকম ভাবে ওই যেটা ই জি আর এফ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পুরোটা 8 হবে, এই যে এই জিনিসটা 8 হবে। তাহলে কি এই জিনিসটা 8 মানে কি? এটা 4 4। তাহলে বৃত্তের, আমরা বুঝে গেছি বৃত্তের যে ব্যাসার্ধ সেটা 4 হয়ে গেল। ঠিক আছে? এবার যদি তুমি এই যে বর্গক্ষেত্র দুটো দেখো, এই দিকে তাকাও, তাহলে দেখো বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 4 করে। তাহলে এটা কি হয়ে যাবে? পিথাগোরাস উপপাদ্য লাগাও, রুট ওভার 4 স্কয়ার প্লাস প্লাস 4 স্কয়ার। তাহলে কত হচ্ছে? রুট ওভার 16 16 32, 32 মানে কত হবে? 4 4 16, 2 32, 4√2। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে পিথাগোরাস উপপাদ্য যদি আমরা লাগাই,
তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা ভেরি ক্লিয়ার যে আমরা যে বর্গক্ষেত্রগুলো পাবো তার যে কর্ণটা সেটা হচ্ছে 4√2, যেটা চিত্রের মধ্যে দেওয়া আছে। দেখো 4√2 এই পার্টটা, ঠিক আছে, 4√2। তাহলে এটা 4√2 পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা, হ্যাঁ, তারপর একটা জিনিস লক্ষ্য করো, বর্গক্ষেত্রে কি, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমকোণ হয়। তাহলে এই কোণ এই কোণ এই কোণ সবগুলো সমকোণ। আর বর্গক্ষেত্রের কর্ণ কি করে, বর্গক্ষেত্রের কর্ণ কি করে, বর্গক্ষেত্রের কর্ণ কোণগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই অ্যাঙ্গেলটা 45। যদি তুমি সিওবি ত্রিভুজটার দিকে তাকাও, সিওবি ত্রিভুজটার দিকে তাকাও, তাহলে এই ছোট অ্যাঙ্গেলগুলো কি 45 45 করে আছে, আর এটা 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে আলটিমেটলি কি, সিওবি একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? মানে ওবিসি যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, ওবিসি একটা সমকোণী। দেখো ওবিসিটাই আমার চাইছে, বলছে ওবিসির ক্ষেত্রফল কত। তো ওবিসি যদি ক্ষেত্রফল চায়, তাহলে ওবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল আমার, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দেখো, নট অনলি সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাইট কোনটা, হাইট হচ্ছে এটা 4, আর বেসটা কি হবে, বেসটা হচ্ছে যে আমাদের যে রেক্টেঙ্গেল রেখেছিলাম তার বড় ছোট বাহুটার দৈর্ঘ্য, দ্যাট ইজ 8। তাহলে আমি এখান থেকে আমি যদি ক্ষেত্রফলটা দেখি, এরিয়াটা দেখি, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু ওই হাইটটা হয়ে যাবে 4। তাহলে আমার হয়ে যাবে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 4 হয়ে যাবে 16। তাহলে বুঝতে পারছো, 16 বর্গ সেমি বা যাই হোক ইউনিট যেটা দেওয়া আছে বর্গ সেমি হবে। তাহলে আমাদের কি হবে, সিওবি এর ক্ষেত্রফল কি হবে 16 বর্গ সেমি, তাই তো? দেখো, সিবিও বা ওবিসি যাই বলো না কেন, দেখো একই ত্রিভুজ, সিবিও বা ওবিসি বা সিওবি যাই বলো না কেন একই ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রফলটা হয়ে যাবে 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি, কঠিনের কোনো কারণ নেই, এটা একদম ইজি, না বোঝার কোনো কিছু নেই। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এটা দেখো একটা অ্যারিথমেটিকের অঙ্ক দিয়েছে, ট্রেনের অঙ্ক। দুটো ট্রেন কি করছে, অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। অপোজিট ডাইরেকশন মানে একটা যদি এদিকে ছোটে আর একটা এদিকে ছুটবে, এটাকে অপোজিট ডাইরেকশন বলো। কারণ এর মুখটা দেখো, যদি পশ্চিম হয় এটার মুখ হবে পূর্ব, এটা যদি উত্তরমুখী হয় এটা দক্ষিণমুখী হয়, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। আর সেম ডিরেকশন হলে কি হবে, এরকম হতো, একই দিকে ছুটতো। কিন্তু যাই হোক, আমার দেওয়া আছে অপোজিট ডিরেকশনে। স্টার্ট এট দ্য সেম টাইম, একই সময়ে স্টার্ট করেছে, ফ্রম 2 স্টেশনস অ্যাপার্ট ফ্রম 250 কিলোমিটার। তার মানে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কতটা কভার করতে হবে, 250 কিলোমিটার ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে দুটো ট্রেন, ঠিক আছে? তাহলে দ্য ট্রেনস মিট এট ইচ এট এ ডিস্টেন্স অফ 130 কিলোমিটার ফ্রম ওয়ান অফ দ্য স্টেশন। তাহলে বলছে একটা স্টেশন থেকে 130 কিলোমিটার দূরে গিয়ে ওরা মিট করছে। তাহলে এটা যদি 130 কিলোমিটার হয়, আমি পুরোটা জানি কত, পুরোটা হচ্ছে 250। তাহলে এই ডিস্টেন্সটা কি হয়ে যাবে, এই ডিস্টেন্স হয়ে যাবে 120। তার মানে আমরা বলতে পারবো একটা ট্রেন 130 কিলোমিটার গেলে আরেকটা ট্রেন 120 কিলোমিটার যাবে। ইয়েস অর নো? যদি প্রথম ট্রেনটা 130 কিলোমিটার যায়, তাহলে দ্বিতীয় ট্রেনটা কি হবে, 120 কিলোমিটার যাবে, তবেই তো মিট হবে, রাইট? কারণ আমার টোটাল 250 কিলোমিটার কভার করতে হবে দুজনের মিলেমিশে। তাহলে একটা যদি ডিস্টেন্স দেওয়া আছে 130 কিলোমিটার কভার করে, আরেকটা হবে 120 কিলোমিটার, ফাইন। এবার বলছে তাদের স্পিড রেশিও কি হবে, আমাকে বলো স্পিড রেশিও যখন বার করব, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড। আমাকে বলে স্পিডটা কার সঙ্গে সমানুপাতি। আমি যদি ডিস্টেন্স বাড়াই স্পিড বাড়বে না কমবে? যদি ডিস্টেন্স বাড়াই তাহলে স্পিড, যদি স্পিড বাড়াই তা ট্রেন, আচ্ছা, ডিস্টেন্স 130 কিলোমিটার আর একটা 120 কিলোমিটার, ফাইন। এবার দেখো আমাদের স্পিড রেশিও বলেছে, তাহলে স্পিড রেশিও কি, তুমি যদি স্পিডটা বাড়িয়ে দাও তাহলে আমি বেশি দূরত্ব যেতে পারবো, রাইট? হ্যাঁ কি না? যদি তুমি স্পিড কমিয়ে দাও তাহলে কম দূরত্ব যাবে, তার মানে কি, আমি বলবো প্রপোর্শনাল। তাহলে স্পিডের সঙ্গে ডিস্টেন্সটা প্রপোর্শনাল। কিন্তু টাইমের সঙ্গে যদি দেখো, টাইম বাড়ালে কিন্তু কি হবে, যদি টাইম তোমার বেশি লাগাও তাহলে কম স্পিডে গেলেই হয়ে যাবে, তাই না? সেই জন্য টাইমের সঙ্গে কি হয়, সবসময় অপোজিট হয়। কিন্তু স্পিডের সঙ্গে তুমি ডিস্টেন্সটা দেখো, সেটা কিন্তু প্রপোর্শন হবে। কারণ স্পিডও যদি বাড়াও ডিস্টেন্স তোমার বাড়বে। তাহলে আমি এখানে যদি দেখি যে এখানে ডিস্টেন্স 130 আর 120 পেয়ে গেলাম, তাহলে ডিস্টেন্স রেশিও যা হবে আমার স্পিড রেশিও তাই হবে। তাহলে যদি ডিস্টেন্স রেশিও আর স্পিড রেশিও যদি সেম হয়, তাহলে আমি ডিস্টেন্স দেখতে পাচ্ছি 130 ইস্টু 120, 130 ইস্টু 120। তাহলে 130 ইস্টু যদি 120 হয়, তাহলে এটার অনুপাত কি হবে, 13:12। এটা হচ্ছে আমার ডিস্টেন্স রেশিও। তাহলে স্পিড রেশিও সেম হবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, একটা 13 আর একটা 12। এটা এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমাদের রেশিও গুলো মনে রাখতে হবে যে কার সঙ্গে কি কোন কি অনুপাতে আছে। ডিস্টেন্সের সঙ্গে স্পিড সেম রেশিওতে আছে, সমানুপাতে আছে, প্রপোর্শনেট। আর যদি তোমার ডিস্টেন্সের সঙ্গে টাইম থাকতো,
তাহলে টাইম যদি বেশি হয় তাহলে ডিস্টেন্স কি হবে? যদি তোমার বেশি সময় লাগে তাহলে কি কি হচ্ছে? স্পিড, মনে করো সময় বেশি দিচ্ছ, ডিস্টেন্সের সঙ্গে তুমি টাইম যদি ভাবো, ঠিক আছে, তখন কিন্তু উল্টো রেশিও হয়ে যাচ্ছে। আর স্পিডের সঙ্গে যদি তুমি দেখছো তুমি ডিস্টেন্সের, তাহলে স্পিডও বাড়বে, তুমি ডিস্টেন্স বেশি কভার করবে। আর সময় যদি বেশি লাগে তাহলে ডিস্টেন্স তোমার, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 13:12। এগুলো রেশিও সাহায্যে হয়ে যায়, এগুলো আমরা করতে হয় না। তুমি এক্স ধরে মানে তুমি ধরে করো তাও কিন্তু হয়ে যাবে। চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে? ইফ দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার দেওয়া আছে, তার ভেতরের সেন্টার হচ্ছে ও সার্কেলের। এ আর এস ইকুয়াল টু দেওয়া আছে 125 ডিগ্রি। আচ্ছা, এ আর এস তার মানে এই এই কোণটা কিন্তু 125 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা পুরোটা, এই পুরো কোণটাই 125 ডিগ্রি দেওয়া আছে, ফাইন। এবার পি এ বি ইকুয়াল টু কত? পি এ বি আমার ওই কোণটা চেয়েছে, যে এই কোণটা ইকুয়াল টু কত এটা চেয়েছে, তাই তো? এই কোণটা আমার চেয়েছে কত? ভেরি গুড। তাহলে আমাকে দেখো যে বৃত্ত আর হচ্ছে অ্যাজ ওয়েল এজ আমাকে যে ওই ভিতরে যে কোয়াড্রিলেটারাল দেওয়া আছে সেইটা নিয়ে ভাবতে হবে, কিন্তু মানে সার্কেলের ভেতরে কোয়াড্রিলেটারাল সেটা নিয়ে ভাবতে হবে। তাহলে দেখো আমরা জানি একটা স্ট্রেট লাইনে অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি হয়। একটা স্ট্রেট লাইনে অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি হয় তো? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা যদি 125 ডিগ্রি হয়, তাহলে এই আমি এটা গ্রিন কালারে যদি অ্যাঙ্গেলটা দিই, এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 125, তাই তো? ব্যাপারটা ভাবো, তাহলে 180 মাইনাস 125 কত হচ্ছে? 55 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার 55 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারছো কোন কোন অ্যাঙ্গেলের কথা বলছি? এই অ্যাঙ্গেলটার কথা বলছি। এটা 55 ডিগ্রি হয়ে গেল, 55 ডিগ্রি হয়ে গেল এটা। তাহলে এটা যদি 55 হয়, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস 55। কেন আমি পুরোটাকে 90 ধরবো? কারণ দেখো এটা দেখো একটা বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস 55, দ্যাট ইজ 35 ডিগ্রি। বুঝতে পারছো কেন হলো? কারণ এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা যদি দেখো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের ব্যাসের উপরে অ্যাঙ্গেলটা আছে, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে ওইটুকু পার্ট যদি 55 হয়, তাহলে বাকি এই পার্টটা হয়ে যাবে তোমার 35 ডিগ্রি। বুঝেছো? ক্লিয়ার এটা? তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এবার মজার জিনিসটা দেখো, এই যে এটা বৃত্তের পিবি একটা চাপ, বৃত্তের চাপ, একই বৃত্তের চাপের উপর এই কোণটা আছে, আবার সেম বৃত্তচাপের উপর এই কোণটাও আছে। কেসটা দেখো, কেসটা বারবার ভাবো। পিবি বৃত্তচাপের উপর একটা কোণ আছে, এটা ও আর বি বা পি আর বি, আর একটা কোণ আছে পি এ বি। তাহলে এই দুটো কোণ সেম হবে, কারণ কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণগুলো সবসময় সমান হয়। তাহলে এটা যদি 35 হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেল যেটা চেয়েছে সেটাও 35 ডিগ্রি হবে। ক্লিয়ার? কনসেপ্ট গুলো যদি তোমাদের জানা থাকে, অঙ্ক নিমেষের মধ্যেই সমাধান হবে, অঙ্ক কোনো ব্যাপারই না। বুঝতে পারছো? কিন্তু কনসেপ্ট জানতে হবে। প্রথম কথা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি একই বৃত্তচাপের উপর বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 35 ডিগ্রি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্টস করে জানিও, ঠিক আছে? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এগুলো একটু টাফ হবে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ না, তাই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিআর ইজ ফর্ম বাই জয়নিং বি। আচ্ছা অঙ্কটা কোথায়? আচ্ছা এটা তো এটারই সলিউশনটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক হচ্ছে এটা। কি দেওয়া আছে? 3 এর পাওয়ার 71, 3 এর পাওয়ার 71, 3 এর পাওয়ার 72, এরকম করে করে 3 এর পাওয়ার 75 পর্যন্ত আমাকে যোগ করতে হবে। বলছে এটা কত দিয়ে ডিভিজিবল হবে, কত দিয়ে ডিভিজিবল হবে। তাহলে ডিভিজিবল করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল এখান থেকে আমার কমন নিতে হবে। দেখো 3 এর 71টা আমার কমন যাচ্ছে, তাই না? 3 এর 71 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 হবে। পরেরটাতে কত হবে? এখানে 72টা 3-এর মধ্যে 71টা কমন গেল, তাহলে একটা 3 পড়ে থাকবে, এখানে দুটো 3 পড়ে থাকবে, এখানে 3টে 3 পড়ে থাকবে, পরেরটাতে 3টে 3, এখানে পরেরটাতে
চারটে 3 পড়ে থাকবে, 3 এর পাওয়ার 4। বুঝতে পেরেছো? 1 2 3 4 5টা নাম্বার, 1 2 3 4 5, এটুকু ক্লিয়ার? তাহলে 3 এর পাওয়ার 71 মানে হচ্ছে এটা 3 দিয়ে তো ডিভিজিবল হবেই হবে, কিন্তু অপশনে তো 3 নেই, সেজন্য আমাকে এই জিনিসটার উপর ফোকাস করতে হবে। এই জিনিসটা কত হয় বলো তো? 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81, 3 3 9 9 81, যোগ করলে কত হয়? আচ্ছা আমি পরের পেজে যোগটা করে দিচ্ছি। 1 3 9 27 81, 8 8 9 17 20 21, 1 2 10 3 12 121। তাহলে 121 মানে কি 11 ইন্টু 11, আমরা বলতে পারবো 121, তাই না? কারণ দেখো 121কে কি দিয়ে ডিভিজিবল হবে? 11 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে লিখতে পারবো 102 21। 121 মানে কি 11 ইন্টু 11, তার মানে এটা কি 11 ইন্টু 11 টার্মটা এখানে আছে, ইন্টু এই 3 এর পাওয়ার 71 আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাই না? অ্যান্সার হচ্ছে আমার 11। একদম ইজি, কিন্তু একদম ইজি, কোনো কঠিন নেই এটা। তাহলে এটা কত দিয়ে ডিভিজিবল হবে? 11 দিয়ে। চলো নেক্সট অঙ্ক, একদম ইজি, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক দিয়েছে। বলছে অমিত অ্যালন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। বলছে অমিত 15 দিনে করতে পারে, সেখানে বলবীর করতে পারে 10 ডেজে। ইফ অমিত অ্যালন ওয়ার্কস ফর 3 days, আফটার হুইচ বলবীর উইল জয়েন হিম, দেন দ্য হোল ওয়ার্ক উইল ফিনিশড ইন হাউ মেনি ডেজ? একদম ইজি। তাহলে আমি কাজটাতে দেখতে পাচ্ছি একজন 15 দিনে করে, একজন 10 দিনে করে। তাহলে আমি সবসময় কাজের ইউনিটটাকে কি ধরবো? এলসিএম অফ দিস। কতদিনে কাজ করছে তার এলসিএমটা ধরবো। এলসিএম ভেরি ইজি। এলসিএম কত হবে? 15 দশের হবে 30। তাহলে আমি মনে করি কাজটা হচ্ছে 30 ইউনিট। ইউনিট ধরলাম কাজটা। তাহলে এই যদি 15 দিনে কাজ করে, অমিত যদি 15 দিনে কাজ করে, তাহলে পার ডেতে কয় ইউনিট করবে? অমিত পার ডেতে করবে 30 ইউনিট কাজ 15 দিন করে, তাহলে পার ডেতে 2 ইউনিট করবে। সেরকম ভাবে বলবীর যদি 10 দিনে কাজটা শেষ করে, তাহলে পার ডেতে করবে 3 ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে এই 2 ইউনিট একদিনে করে, এই 3 ইউনিট একদিনে করে। এবার বলছে অমিত অ্যালন ওয়ার্কস 3 days। তাহলে 3 দিনে অমিত যদি একলা করে, তাহলে কয় ইউনিট কাজ করবে? 3 দুকানে 3 দুকানে 3 দিনে করবে 6 ইউনিট। তাহলে বাকি কাজটা যে পড়ে রইলো সেটা হচ্ছে 24 ইউনিট কাজ করে থাকবে। সেই 24 ইউনিটটা কে করবে? অমিতের সঙ্গে বলবীরও জয়েন করবে। তাহলে দুজনে মিলে যদি কাজটা করে, তাহলে 5 ইউনিট করতে পারবে 5 ডেতে। তাহলে 24 ইউনিট করতে কয়দিন লাগবে বলো তো? দুজনে মিলে যখন করবে, বাকি কাজটা করতে দুজনের 5 ইউনিট পার ডে, তাহলে 24 ইউনিট করতে 4 5 20, 4/5। তাহলে এই দিনটা লাগবে হচ্ছে দুজনের মিলে বাকি কাজটা করতে। তাহলে টোটাল কাজটা সম্পন্ন হতে প্রথমে অমিত 3 দিন করেছিল, তারপরে কাজ করলো এতদিন, তাহলে কি হয়ে গেল 7 সমস্ত 4/5 দিনে কাজটা, পুরো কাজটা কমপ্লিট হবে। অনেক কিন্তু অঙ্ক এটা দেখবেন, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ কি এটা হচ্ছে বাকি কাজটা করতে এতদিন লাগবে, কিন্তু টোটাল কাজটা করতে কতদিন লাগছে আমাদের? টোটাল কাজটা করতে আমাদের লাগবে +3 হবে না? সেই জন্য অ্যান্সারটা হবে এইটা। কিন্তু অনেকে ভুল করে কিন্তু এটা দেবে, কিন্তু এখানে বাকি কাজটা বলেনি। If Amit Alon works for 3 days and after which Balbir joins him, then the whole work is finished in how many days? Whole work, এই টার্মটা দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিকে নজর রাখতে হবে। তখন কিন্তু পুরো দিনটা আমার, পুরো সময়টা অ্যান্সার হবে। দ্যাট ইজ 7 সমস্ত 5 4/5। যদি বলতো রিমেনিং ওয়ার্ক, দেন দ্য রিমেনিং ওয়ার্ক ইজ ফিনিশড ইন হাউ মেনি ডেজ, তাহলে কিন্তু তোমার এটা অ্যান্সার হয়ে যেত 4 সমস্ত 4/5। ক্লিয়ার? চলো আজকে লাস্ট অঙ্ক দেখি কি আছে। আজকে লাস্ট অঙ্ক কি আছে দেখি। দ্য লেংথ ব্রেড অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড। আচ্ছা, এটা হচ্ছে তোমার আয়ত ঘনক কিউবয়েড। দেখো কিউব আর কিউবয়েডের মধ্যে পার্থক্য বোঝো তো? কিউবের মধ্যেও দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, তোমার কিউবয়েডের মধ্যেও দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে। যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান, যেমন লুডোর ছক্কা যেটা বলবো, ডাইস, তাই না? সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তখন যেটাকে বলবো কিউব মানে ঘনক। আর কিউবয়েড মানে আয়ত ঘনক, যেমন দেশলাই, ম্যাচ বাক্স যেটা থাকে, দেশলাইয়ের বাক্স, ঠিক আছে? তো এটা হচ্ছে কিউবয়েড। তাহলে কিউবয়েড, বড় কিউবয়েড যেটা আছে তার এটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এটার আয়তন বার করব। আয়তন বার করলে কি হবে? আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। 27 গুণন 18 গুণন 21 আয়তন। বলছে এইটা গলিয়ে কতগুলো তুমি কিউব পাবে যার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। তাহলে একটা কিউবের আয়তন কত হবে? কিউবের আয়তন কত হবে? 3 3 3 হবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ছোট্ট কিউবগুলোর আয়তন হচ্ছে একটা এটা, আর বড় কিউবটার হচ্ছে আয়তন এটা। তাহলে টোটাল কতগুলো ছোট্ট কিউব পাবে ভাগ করে দাও একটা ছোট্ট কিউব দিয়ে এটাকে পুরোটাকে।
তাহলে 3 দিয়ে যদি কাটো 3 3 3 মানে 27 কেটে গেল। তাহলে 18 ইন্টু 21 অ্যান্সার হবে। 18 কে 18 8 লুকা 2 হাতে লগা 1 কারো মানে 36 আর একে 37 মানে এটা অ্যান্সার। একদম ইজি ছিল, কিচ্ছু না। বড় কিউবের আয়তন বা এক একটা ছোট কিউবের আয়তন, তাহলে নাম্বার অফ তুমি কিউব পেয়ে যাবে। বুঝতে পেরেছো? অঙ্ক কিন্তু একদম ইজি ছিল। দু একটা হাই লেভেলের ছিল জিওমেট্রির অঙ্ক, বাট বাকি থেকে বুঝবে। আর এই টাইপেরই কিন্তু পরীক্ষায় আসবে, সুতরাং খুব ধ্যান দিয়ে দেখো। আর এগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো, যখন প্র্যাকটিস করবে দেখবে হাত খুলে যাবে। এনটিপিসি এক্সাম কিন্তু খুব একটা টাফ না, এটাই কিন্তু মোটামুটি রেলওয়ের যেহেতু, সেই জন্য এটা একটু ইজিয়ার লেভেলেই হবে, ঠিক আছে? বাট যেহেতু কম্পিটিশন এক্সাম, স্টুডেন্টও প্রচুর, সুতরাং ভেবে চিন্তে। ঠিক আছে, চলো ক্লাসটা এখানেই শেষ করলাম। তাহলে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা যদি ডাউট থাকে, এটা ইউটিউবের মধ্যে আপলোড হয়ে যাবে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।